আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আরও একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। শিক্ষার্থীরা, আশা করি লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়। এই লেকচারে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 13 এবং 14 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো 13 নম্বর পৃষ্ঠায় যে দেখো আছে হলো পরিবেশের জীব, এটা আমরা একটু পড়ব। এখানে বলছে দেখো যে পরিবেশে উদ্ভিদ, উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। কিছু উদ্ভিদ মাটিতে, কিছু উদ্ভিদ পানিতে জন্মে। তাহলে উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে, এটা আমিও জানি, তুমিও জানো। কিছু উদ্ভিদ মাটিতেও জন্মে, কিছু উদ্ভিদ কিন্তু পানিতেও জন্মে। তো আবার কিছু উদ্ভিদ মাটি এবং পানি উভয় স্থানে জন্ম নেয়, তাই না? কিছু উদ্ভিদ আছে যে মাটিতেও জন্মে এবং পানিতেও জন্মে। এখন প্রশ্ন যে উদ্ভিদ কোথায় কোথায় জন্মে, উদ্ভিদ কোথায় কোথায় জন্মে। এখন দেখো এখানে বলছে যে উদ্ভিদ জন্মে কোথায়, কি করতে হবে। বলছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এবং এখানে উদ্ভিদের নাম লিখতে হবে এবং কোথায় দেখেছি সেটা আমার এখানে লিখতে হবে, অর্থাৎ কোন কোন জায়গাতে আমি দেখছি এই উদ্ভিদের নাম, তো এখানে লিখতে হবে। তো চলো এটা আমি এখানে সমাধান করে দিই। সর্বপ্রথম আমরা লিখব এখানে উদ্ভিদের নাম হলো আম। উদ্ভিদের নাম কি? আম, সরে আম, আম। তাহলে আম গাছ কোথায় দেখছি? প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে লিখব আমরা এখানে প্রখর। পয়রা ফলা, প্রখর সূর্যের, সূর্যের আলোযুক্ত, সরি এটা একটু ইয়ে হয়ে গেল, প্রখর সূর্যের আলোযুক্ত, আলোযুক্ত স্থানে, স্থানে। তাহলে আম দেখলাম, প্রখর, প্রখর বানানটা আমি একটু ভালো করে লিখি সেখানে। এখানে প্রখর, পয়রা ফলা, কর, প্রখর সূর্যের, প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে দেখেছি। এরপরে লিখব কাঁঠাল। কাঁঠাল কোথায় দেখেছো বলো তো? কাঁঠাল কোথায় দেখেছো? সবাই দেখেছো না কাঁঠাল গাছ? অবশ্যই দেখেছো। তাহলে এটাও লিখব আমরা প্রখর, এটাও আমরা লিখব প্রখর সূর্যের, সূর্যের আলোযুক্ত স্থানে। এটাও কিন্তু একই জায়গায়, অর্থাৎ আম গাছ যেখানে জন্ম নেয় এই কাঁঠাল গাছ কিন্তু ওইখানেই জন্ম নেয়। এরপরে আমরা লিখব, ধরো শাপলা লিখলাম। আচ্ছা, শাপলা ফুল কোথায় ফোটে বলো তো? শাপলা কোথায় ফোটে? অবশ্যই শাপলা কিন্তু পানি, মানে পানিতে, তাই না? তাহলে আমরা লিখবো এখানে পানিতে, পানিতে। শাপলা ফুল কোথায় ফোটে? পানিতে। এরপরে আমরা লিখবো লিখবো হলো কচুরিপানা, আমরা লিখবো কচুরিপানা। আচ্ছা, এরপরে লিখি আমরা মস, মস লিখব, ম দন্ত স, মস। এটা কোথায়? স্যাঁতসেঁতে, স্যাঁতসেঁতে, স্যাঁতসেঁতে পুরনো দেওয়ালে, পুরনো দেওয়ালে, পুরনো দেয়ালে, তাই না? দে আ লে। এরপরে আমরা লিখবো এখানে কলমি শাক, কলমি শাক। এই কলমি শাক বলতো কোথায় জন্মে? কলমি, কলমি শাক মাটি এবং পানি উভয় স্থানে কিন্তু জন্মে। ঠিক আছে, কলমি শাক মাটি এবং পানি উভয় জায়গায় জন্মে। তাহলে আমরা লিখবো পানি ও মাটি,
মাটি, মাটি উভয় স্থানে, উভয় স্থানে। ওকে, তাহলে আমরা আরেকবার বলে নিই। আম কোথায় দেখেছ? প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে, এটা লিখে দিবা। এরপরে কাঁঠাল লিখবা, কোথায় দেখেছো? এটাও প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে লিখবা। এরপরে শাপলা লিখবা, শাপলা কোথায় দেখেছো বলো তো? পানিতে। এরপরে মস, এটা কি? এটা একটা উদ্ভিদ। এটা কোথায় যেন? স্যাঁতসেঁতে পুরনো দেওয়ালে, দেখবা স্যাঁতসেঁতে পুরনো দেওয়ালে কিন্তু, হ্যাঁ, ওই যে শ্যাওলার মতো হয়ে থাকে, ঠিক আছে, শ্যাওলার মতো ঘাসের মতো কিছুটা হয়ে থাকে, ওগুলাকে বলা হয় মস। কলমি শাক পানীয় এবং মাটি উভয় স্থানে জন্মে। ওকে, তো এরপরে দেখো বলছে যে খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যাও, অর্থাৎ এই শখটা তৈরি করার পরে খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যেতে বলছে, যে আমি শখটা পূরণ করেই দিয়েছি। 3 নম্বরে বলছে বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন উদ্ভিদ খুঁজে বের করি এবং শখটিতে উদ্ভিদের নাম এবং সেটি কোথায় দেখেছি তা লিখি। 4 নম্বর বলছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি, অর্থাৎ এই পুরোটা নিয়ে তোমার শ্রেণীকক্ষের বাইরে যেতে হবে এবং বিদ্যালয়ে কোন কোন গাছ আছে সেটা নিয়ে আলোচনা করতে হবে এবং সেই জিনিসগুলো নিয়ে আবার তোমার সহপাঠীদের সাথে আলোচনা করতে বলছে। এই যে এখানে দেখো, এখানে কিন্তু বেশ কিছু উদ্ভিদ দেখতে পাচ্ছি, তাই না? এই যে এখানে দেখতে পারো তুমি, এখানে যে ফুল আছে, হ্যাঁ, এই যে এখানে ফুল আছে, তারপরে এখানে এই যে তোমার এই যে এটা এইগুলা কি বলতো? এইগুলা কিন্তু ফুল। এই যে এইগুলা কিন্তু উদ্ভিদ, এটা ফুল, এটা তোমার ওই যে কচু পাতা, তারপরে এই যে এটা এক ধরনের উদ্ভিদ, আর এটা তো জানো এটা হলো উদ্ভিদ। হ্যাঁ, বিভিন্ন ধরনের কিন্তু উদ্ভিদ এখানে কিন্তু, এই যে এইগুলা এক ধরনের কিন্তু উদ্ভিদ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ঘাস, ফুল, তারপরে হলো কচু পাতা, এখানে গাছ, হ্যাঁ, বিভিন্ন ধরনের উদ্ভিদ কিন্তু রয়েছে। এগুলা দেখে দেখে মূলত তোমার কি করতে হবে? এই যে এই শখটাতে তোমার কিন্তু করতে বলছে, এই শখটা পূরণ করতে বলছে। ওকে, তো এরপরে আমরা চলে যাই একদম আমাদের 14 নম্বর পৃষ্ঠায়। দেখো 14 নম্বর পৃষ্ঠায় আছে হলো যে সারসংক্ষেপ, বলছে যে উদ্ভিদের আবাসস্থল, অর্থাৎ উদ্ভিদ কোথায় থাকে সেটা আমরা একটু পড়ব। কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্ম নেয়। কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্ম নেয়। শিক্ষার্থীরা দেখো তো, এই যে হলুদ হলুদ এগুলো কি বলো তো? এই যে হলুদ হলুদ, এই যে হলুদ এগুলো কি বলো তো? ধরতে পেরেছো তোমরা? আশা করি ধরতে পেরেছ। এগুলো হলো কি বলো? এগুলো হলো আম। কি এগুলা? আম। ওকে, আচ্ছা, তাহলে এই যে আম গাছটা এটা কোথায় দাঁড়িয়ে আছে বলো তো? এই যে দেখো উপরে কিন্তু সূর্য, এই যে দেখো সূর্য, এই সূর্য, হ্যাঁ, প্রখর সূর্য, একদম আম গাছ বরাবর এই সূর্য, তাই না? তাহলে আম গাছ বরাবর সে সূর্যের আলো দিচ্ছে, তার মানে কি প্রখর তাপ পড়তেছে, প্রখর আলো পড়তেছে। এই জন্য বলা হয়েছে কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে, যেমন এখানে আম গাছ, কাঁঠাল, জাম, এই সবগুলা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। আবার কিছু উদ্ভিদ রয়েছে যারা ছায়াযুক্ত স্যাঁতসেঁতে স্থানে জন্মে, যেমন মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। এগুলা মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ এই ছায়াযুক্ত এবং স্যাঁতসেঁতে স্থানে কিন্তু জন্মে। কোন কোন উদ্ভিদ? মস ও ফার্ন। আবার কোন কোন উদ্ভিদ পানিতে জন্মে, যেমন কচুরিপানা ও শাপলা। হ্যাঁ, কোন কোন উদ্ভিদ পানিতে জন্ম নেয়। কোন কোন উদ্ভিদ পানিতে জন্ম নেয়? কচুরিপানাও জন্ম নেয়, শাপলাও জন্ম নেয়। আবার এখানে বলছে যে কলমি, হেলেঞ্চা ইত্যাদি কলমি, হেলেঞ্চা ইত্যাদি উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশে কিন্তু জন্মাতে পারে। এই যে দেখো, এই যে আমি যে একটু আগে যেটা বললাম মস, এই যে দেওয়ালে সবুজ সবুজ যেটার কথা বললাম, ঘাসের মতো সবুজ সবুজ, এই যে এইগুলাকে বলা হয় মূলত মস, ঠিক আছে। তোমরা অনেক দেখবা, অনেক পুরনো কোনো দেওয়াল থাকলে সেই দেওয়ালে দেখবা যেগুলো ডলা দিলে কিন্তু উঠে যায়, কিছুটা ঘাসের মতো, হ্যাঁ, এইগুলাকে বলা হয় আসলে মস, ঠিক আছে। আর এই যে দেখো, এই যে এগুলাকে বলা হয় যে কচুরিপানা, যেমন আমরা এই যে এখানে দেখছি, এই যে দেখো, এই যে এখানে কিন্তু কচুরিপানা, ঠিক আছে, এগুলা কচুরিপানা। এই যে এখানে আছে আবার তোমার কচু শাক, ঠিক আছে। তো এই হলো ইয়ে, এখানে চিত্রগুলো দেওয়াই আছে, এই যে কচুরিপানা, দেখো কত সুন্দর কচুরিপানা, এই যে এগুলা হলো কচুরিপানা, ঠিক আছে। এবং এইগুলা কিন্তু মস, এগুলা কিছুটা ঘাসের মতো। তোমরা পুরোনো দেওয়ালের সামনে গেলেই দেখবা, হাত দিয়ে দেখো কেমন এটা, ঠিক আছে। যদি কখনো এরকম পাও তাহলে তোমরা নিজেরা একটা চেক করে দেখো। এগুলাকে বলা হয় মূলত মস। তাহলে এটা কচুরিপানা, এটা মস। এরপরে
এই যে এটা হলো কলমি শাক। এই কলমি শাকটা কিন্তু মূলত উদ্ভিদ, অর্থাৎ এই কলমি শাক পানি এবং মাটি উভয় স্থানে কিন্তু জন্মে। ঠিক আছে, এই কলমি শাক পানি এবং মাটি উভয় স্থানে কিন্তু জন্ম নেয়। ঠিক আছে। আর সুন্দরবনে অনেক ধরনের হরেক রকম গাছপালা থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেখানে দেখো আমরা দেখতে পাচ্ছি হরিণ। আমরা এখানে কয়টা হরিণ দেখতে পাচ্ছি বলতো? একটি, দুইটি এবং তিনটি। আমরা কিন্তু তিনটি হরিণ কিন্তু দেখতে পাচ্ছি। হরিণ একটি নদীর ধারে এসে, দেখো এই হরিণটা, তিনটা হরিণের পিপাসা লাগছে, নদীর ধারে এসে তারা কি খাচ্ছে? পানি পান করতেছে। দেখো অলরেডি কিন্তু এই যে হরিণটা কিন্তু তার মুখ পানিতে চুবিয়ে রাখছে, তাই না? মুখ, এই যে পানি প্রবাহিত হচ্ছে, এই যে পানি, এইগুলো হলো পানি, পানি প্রবাহিত হচ্ছে। এই হরিণটা কি করছে? তার মুখটা কিন্তু চুবিয়ে রাখছে। আর পাশে কিন্তু বিশাল বড় বড় কিন্তু গাছ। এই যে এইগুলা হলো এক রকমের গাছ, আবার এই যে এইগুলা হলো অন্য রকমের গাছ। ঠিক আছে, এখানে কিন্তু দুই ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে বলছে দেখো যে কিছু উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মে। সুন্দরবন হলো এমন একটি লবণাক্ত মাটির পরিবেশ, এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। তাহলে এই সুন্দরবন হলো একটি লবণাক্ত মাটির পরিবেশ। এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনীতেও আসতে পারে। নিচের কোনটি একটি লবণাক্ত মাটির পরিবেশ, তখন সুন্দরবনটা তোমরা সিলেক্ট করে দিবা। তখন লিখবা যে সুন্দরবন হলো একটি লবণাক্ত মাটির পরিবেশ, এভাবে লিখে ফেলবা। ঠিক আছে। এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। শ্বাস গ্রহণের জন্য এ সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে, যেমন সুন্দরী, গরান, গেওড়া। তাহলে শ্বাস গ্রহণের জন্য এসব উদ্ভিদের শ্বাসমূল রয়েছে। এই শ্বাসমূলগুলো যেমন কেমন দেখো, সুন্দরী, গরান এবং কেওড়া। তাহলে শ্বাস গ্রহণের জন্য এই সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে। তাহলে কোন সকল উদ্ভিদের? এই যে যারা আসলে লবণাক্ত পরিবেশে জন্মে, সেগুলো কি কি? সুন্দর, গড়ান, কেওড়া। কোনো কোনো উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের উপর জন্মে। কোনো কোনো উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের উপরে কিন্তু জন্মে। যেমন এখানে বলছে দেখো, স্বর্ণলতা ও রাজশা ইত্যাদি। স্বর্ণলতা, রাজশা ইত্যাদি। স্বর্ণলতা, রাজশা ইত্যাদি। ওকে, তো আমরা এই জিনিসগুলো দেখলাম। এই লেকচার এই পর্যন্তই। আশা করি লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আরও দুটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই দুটি চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেল দুটির লিঙ্ক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়, অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, কথা হবে অন্য একটি লেকচারে।